প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই ভালো আছো। তা আমি আজকে তোমাদের পড়াবো পৃষ্ঠ শক্তি। তো আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ক্লাসটি শুরু করছি। দেখো, পৃষ্ঠ শক্তি এটা কি বিষয়। দেখো, একটা তরল পৃষ্ঠ, আমরা পৃষ্ঠটা পড়লাম কি যে একটা তরল পৃষ্ঠ সর্বদাই কি চায়, সংকুচিত হতে চায়। এখন এই তরল পৃষ্ঠটাকে আমরা যদি বাড়াতে চাই, ক্ষেত্রফলটাকে যদি বাড়াতে চাই, তরল পৃষ্ঠ কি চায়, সংকুচিত হতে চায়। কিসের কারণে? পৃষ্ঠটানের কারণে। এখন যদি আমরা ওই ক্ষেত্রফলটাকে বাড়াতে চাই, তাহলে বাইরে থেকে কী করতে হবে, টানতে হবে। তো বাইরে থেকে টানতে গেলে বাইরে থেকে একটা কাজ করতে হবে। যে কাজ করা হবে সেই কাজটা তরল পৃষ্ঠে বিভব শক্তি হিসেবে সঞ্চিত হবে। সেটি আসলে কি পৃষ্ঠ শক্তি। দেখো, আমরা এখানে লিখলাম কি, আমরা জানি তরলের পৃষ্ঠটান সর্বদা এর পৃষ্ঠকে সংকুচিত করতে চায়। এটা পৃষ্ঠটান আমরা পড়েছি। তরলের পৃষ্ঠের ক্ষেত্রফল বৃদ্ধি করতে হলে, অর্থাৎ যদি আমরা বাড়াতে চাই, পৃষ্ঠটান চাই কমাতে, আমরা যদি বাড়াতে চাই, তাহলে পৃষ্ঠটানজনিত বলের বিরুদ্ধে কাজ করতে হয়। এই কাজটা কে করবে? বাইরে থেকে আমাদেরকে করতে হবে, বাইরের এজেন্ট দ্বারা কাজ করতে হবে। এ কাজ তরল পৃষ্ঠে বিভব শক্তি হিসেবে সঞ্চিত থাকে। অর্থাৎ আমরা বাইরে থেকে যে কাজটা করব সেটি তরলের পৃষ্ঠে বিভব শক্তি হিসেবে সঞ্চিত থাকবে। তরল পৃষ্ঠে সঞ্চিত এই বিভব শক্তিকে আমরা কি বলবো? পৃষ্ঠ শক্তি। আচ্ছা, এটা বুঝতে পারছি আশা করি। এখন দেখো, এটা হিসাব করব কিভাবে। আমরা বলছি কোনো তরল পৃষ্ঠের ক্ষেত্রফল একক পরিমাণ বৃদ্ধি করতে, অর্থাৎ একক পরিমাণে এক একক বাড়াতে যে পরিমাণ কাজ করতে হয় তা দ্বারা পৃষ্ঠ শক্তি পরিমাপ করা হয়। তাহলে পৃষ্ঠ শক্তি পরিমাপ করব কি দিয়ে? একক ক্ষেত্রফল বৃদ্ধির জন্য কতটুকু কাজ করতে হবে সেটাকে আমরা আসলে পৃষ্ঠ শক্তি বলবো। তাহলে দেখো, আমরা যদি ধরে নিই যে একটা ক্ষেত্রফল ডেল্টা এ পরিমাণ বাড়াতে কাজ করতে হবে ডব্লিউ, তাহলে একক ক্ষেত্রফল বৃদ্ধির জন্য কাজ কত? ডব্লিউ বাই ডেল্টা এ। এই যে ডব্লিউ বাই ডেল্টা এ, এটি হচ্ছে আসলে কি পৃষ্ঠ শক্তির পরিমাপ করব। এটাকে আমরা আসলে শক্তি ঘনত্ব বলতে পারি, পৃষ্ঠ শক্তির ঘনত্ব বলতে পারি। আচ্ছা, তাহলে দেখো লিখলাম কি, এই পৃষ্ঠ শক্তিটাকে আমরা ই দিয়ে প্রকাশ করব। ই সমান কি ডব্লিউ বাই ডেল্টা এ। এককটা কি হবে? ডব্লিউ একক কি কাজ, কাজের একক জুল, ক্ষেত্রফল একক কি মিটার স্কয়ার। তাহলে ওটা কি হবে? জুল পার মিটার স্কয়ার। জুল মানে কি নিউটন মিটার বাই মিটার স্কয়ার। তাহলে কি থাকবে? নিউটন পার মিটার। তাহলে পৃষ্ঠ শক্তির একক নিউটন পার মিটার। তোমরা খেয়াল করলে দেখবে যে পৃষ্ঠ টানের এককও ছিল কি নিউটন পার মিটার। তাহলে পৃষ্ঠ টান আর পৃষ্ঠ শক্তি পরস্পর সমান হয়, সেটা আমরা একটা প্রমাণ করব। তবে আমরা সংজ্ঞাটা বুঝছি কিনা যে পৃষ্ঠ টান চাই ক্ষেত্রফল কমায় রাখতে, আমরা যদি সেটাকে বাড়াতে চাই বাইরে থেকে কাজ করতে হবে, আর বাহ্যিক বল দ্বারা যে কাজ করব সেটা সেই তরল পৃষ্ঠে বিভব শক্তি হিসেবে সঞ্চিত হবে। ওইটি হচ্ছে পৃষ্ঠ শক্তি। হিসাব করব কিভাবে? একক ক্ষেত্রফলে কতটুকু কাজ করতে হয় তা দ্বারা পৃষ্ঠ শক্তি পরিমাপ করা হয়। আশা করি এটুকু বুঝছি। আমরা এখন পড়ব পৃষ্ঠ টান এবং পৃষ্ঠ শক্তির মধ্যে কি সম্পর্ক। দেখো, পৃষ্ঠ টান এবং পৃষ্ঠ শক্তির মধ্যে সম্পর্ক। আমরা কি করলাম, এখানে একটা এ বি সি ডি একটা আয়তাকার ফ্রেম, এটাকে সাবান পানিতে ডোবানোর পর এটাকে উঠালাম। উঠালে এটার গায়ে সাবান পানির একটা পর্দা লেগে থাকবে। আমরা গত ভিডিওতে একটা দেখবো, একটা চাকার মধ্যে ছিল এরকম যে উঠানোর পর একটা পর্দা লেগেছিল। তাহলে এটা এরকম, এটা যদি আমরা সাবান পানিতে ডুবিয়ে আনি তাহলে এটার গায়ে কি থাকবে? পর্দা লেগে লিখছি। দেখো, এবিসিডি একটা আয়তাকার ফ্রেম, একে সাবান পানিতে ডুবিয়ে তুলে আনলে এতে সাবান পানির একটি পাতলা পর্দা লেগে থাকবে। তাহলে এই পর্দাটা যদি, এই যে পাতলা পর্দাটা গায়ে আছে, তাহলে এই পর্দাটা কি করবে? সংকুচিত হতে চাইবে। সংকুচিত হতে চাওয়া মানে কি? এই বাহুটাকে সে এইদিকে টানবে, এই এবি বাহুটাকে সে এইদিকে টানবে। কে? এই পাতলা পর্দাটা। আচ্ছা, তারপরে দেখো সিডি বাহুকে এইদিকে টানবে, বিসি বাহুকে এইদিকে টানবে। কে টানবে? ওই যে সাবান পানির যে পাতলা পর্দাটা এই ফ্রেমের উপরে লেগে আছে সেটা এই প্রত্যেকটা বাহুকে ভিতরের দিকে টানবে। এখন খেয়াল করো, আমরা একটু একটু কৌশলগত বলবো যে এই এবি বাহুটা স্থির, মানে এটাকে নাড়াতে পারবে না। এডিটাও স্থির, সিডিটাও কি স্থির। এবি এডি সিডি স্থির, এবি এডি সিডি এই বাহু কি স্থির, আমরা ফিক্সড করে রেখে দিলাম, একদম আটকিয়ে রেখে দিলাম। কিন্তু বিসি বাহুটা চলাচল করতে পারে। বিসি বাহুটা কি এদিকেও আসতে পারে, ইচ্ছে করলে এদিকেও যেতে পারে। আচ্ছা,
এখন পৃষ্ঠ টানার কারণে সে কোন দিকে আসতে চাইবে? ভিতরের দিকে। বিসি বাহুটা এই ভিতরের দিকে আসতে চাইবে। এখন যদি আমরা এই ক্ষেত্রফলটা, ধরো ক্ষেত্রফল এখানে কত, এ বি সি ডি এর ক্ষেত্রফল তো সেটা, এই ক্ষেত্রফলটাকে আমরা বাড়াতে চাই, তাহলে বিসি বাহুটাকে এইদিকে টানতে হবে না? খেয়াল করে দেখো, বিসি বাহুটাকে পৃষ্ঠটানজনিত বলের কারণে ভিতরের দিকে আসতে চাইবে। এখন আমরা ক্ষেত্রফল কি করতে চাই? বাড়াতে চাই। তরল পৃষ্ঠের ক্ষেত্রফল বাড়াতে চাই, তাহলে কি করব? এটাকে আমরা বাইরের দিকে টানবো। মনে করো বিসি বাহুটাকে বাইরের দিকে টেনে আমরা এখানে নিয়ে আসলাম, এইখানে নিয়ে আসলাম, তার নাম দিলাম বি প্রাইম সি প্রাইম। তাহলে আমরা বলটা কোন দিকে প্রয়োগ করলাম? বাইরের দিকে। এটা হলো বাহ্যিক বল। এটা কি বল? বাহ্যিক বল। আর এই বল, এইদিকে বলটা কি? পৃষ্ঠটানজনিত বল। আমরা একদম অল্প একটু সরালাম বাহ্যিক বল প্রয়োগ করে। যতটুকু সরালাম, এই যে সরণ বি বি প্রাইম, এটা আমরা ধরে নিলাম ডিএক্স। ডিএক্স কোন জায়গাটা? বি থেকে বি প্রাইম বা সি থেকে সি প্রাইম। তাহলে এই যে সরালাম বাহ্যিক বল প্রয়োগ করে, আমাকে কি করতে হবে? একটা কাজ করতে হবে। সেই কাজটা এইটুকু জায়গার ভিতরে কি হবে? জমা হবে। এটাকে আমরা বলতেছি কি? পৃষ্ঠ শক্তি। এখন হিসাব করব কিভাবে, যে একক ক্ষেত্রফল বৃদ্ধির জন্য কতটুকু কাজ করতে হলো। আবার বলতেছি, বিসি বাহুটাকে আমরা বাইরের দিকে সরালাম, বাহ্যিক বল প্রয়োগ করলাম, সরাতে কাজ করতে হবে, এটা এখানে জমা হবে। এখন আমরা একক ক্ষেত্রফল বৃদ্ধির জন্য কতটুকু কাজ করলাম সেটা হিসাব করব। তাহলে এটা কি হবে? পৃষ্ঠ শক্তি। তাহলে খেয়াল করো, আমরা যদি ধরে নিই যে দেখো এই বিসি বাহুর উপর পৃষ্ঠটানজনিত বল, তাহলে পৃষ্ঠটানজনিত বলের সূত্র কি ছিল? টি সমান, সূত্র কি? টি সমান এফ বাই এল। তাহলে এখন কত হবে? এফ সমান টি ইন্টু এল। তাহলে এফ সমান টি ইন্টু এল। আমরা এখানে টু ব্যবহার করছি, কেন ব্যবহার করছি দেখো, এই যে সাবান পানির পর্দাটা এ বি সি ডি এর গায়ে যে সাবান পানির পর্দাটা লেগে থাকবে, সেই পর্দার কিন্তু দুইটা পৃষ্ঠ থাকবে, একটা এই দিকে আর একটা কি ভিতরের দিকে। ধরো এরকম যে চিন্তা করো, একটা কাগজ, এটার এই একটা পৃষ্ঠ, আবার উল্টা দিকে আরেকটা পৃষ্ঠ আছে। তাহলে সাবান পানির পর্দা রয়েছে, এরকম যদি আমরা চিন্তা করি, এইদিকে একটা পৃষ্ঠ, তার উল্টা দিকে কি আরেকটা পৃষ্ঠ। তাহলে এই পৃষ্ঠটা, ধরো এটা বিসি বাহু, এটাকে আমি এইদিকে নিলাম, তাহলে এই পৃষ্ঠটা এইদিকে টানবে। আবার এই দিকের পৃষ্ঠটা কি? যে উল্টা দিকের পৃষ্ঠ, সেটাও কি করবে? তাকে দেখো, এই পৃষ্ঠ যদি এইদিকে টানে, এটা ধরো বিসি বাহু এইদিকে টানে, তাহলে এই উল্টা যে পৃষ্ঠটা, সেটাও তো এটাকে এইদিকে টানবে। তাহলে দুইটা পৃষ্ঠ বিধা এখানে কি করলাম? আমরা টু দিয়ে গুণ করলাম। আবার বলতেছি, সাবান পানির পর্দার কয়টা পৃষ্ঠ? দুইটা পৃষ্ঠ, এইদিকে একটা, তার উল্টা দিকে একটা। ওই দুইটা পৃষ্ঠ থাকার কারণে আমরা এখানে 2 দিয়ে গুণ করলাম। ওই যে দৈর্ঘ্যের যে হিসাবটা, 2 দুইটা থাকে, 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে এফ সমান 2LT। আচ্ছা, এখন দেখো এটা তো বুঝতে পারছি। এখন আমি এই জায়গাটা একটু মুছে দিব। দেখো এইটুকু, এই যে বিসি বাহুটা, এই বিসি বাহুকে আমরা কি করব? বাহ্যিক বল দ্বারা বি প্রাইম সি প্রাইম অবস্থানে নিব। তাহলে বাহ্যিক বলটা এদিকে প্রয়োগ করতে হবে। এই লিখছি দেখো, বিসি বাহুকে বি প্রাইম সি প্রাইম অবস্থানে আনতে, অর্থাৎ কতটুকু সরাচ্ছি? এই যে এই সরণটা কত ধরে নিলাম? ডিএক্স। এইটুকু সরণ কত? ডিএক্স। এখান থেকে এই পর্যন্ত ডিএক্স। ডিএক্স পরিমাণ সরাতে বাহ্যিক বল দ্বারা কৃত কাজ, এই কাজটা বাহ্যিক বল দ্বারা করতে হবে। আচ্ছা, ডব্লিউ সমান কত? এফ ইন্টু ডিএক্স। বল ইন্টু সরণ, আমরা লিখতে পারি এফ এস কস থিটা। এখানে দেখো বাহ্যিক বল যেদিকে, সরণ সেই দিকে cos 0 ডিগ্রি। তাহলে শুধু লিখতে পারি কি? এফ ডিএক্স। আচ্ছা, এখন ক্ষেত্রফল বৃদ্ধি কতটুকু দেখো। ক্ষেত্রফল কোন জায়গাটা বাড়লো? এইটুকু জায়গা শুধু বৃদ্ধি পেল। আগে ক্ষেত্রফল ছিল এ বি সি ডি এর ক্ষেত্রফল, এখন কি হবে? এ বি প্রাইম সি প্রাইম ডি এর ক্ষেত্রফল। তাহলে বৃদ্ধি পেল কতটুকু? বি বি প্রাইম সি প্রাইম সি। তাহলে এই জায়গাটা ক্ষেত্রফল, এটা কত? দৈর্ঘ্য কত? বিসি বাহুর দৈর্ঘ্য আমরা ধরে নিয়েছি কত? এল। বিসি বাহুর দৈর্ঘ্য এল। আর এটুকু হলো প্রস্থ, এই প্রস্থটা কত? ডিএক্স। তাহলে কি হবে? আয়তক্ষেত্র যেহেতু দৈর্ঘ্য গুণ প্রস্থ, এল ইন্টু ডিএক্স। কেন 2 দ্বারা গুণ করলাম? ওই যে আগের মতো দুইটা পৃষ্ঠ, এই পৃষ্ঠের ক্ষেত্র হলো বাড়লো, উল্টা পৃষ্ঠটার ক্ষেত্র হলো বৃদ্ধি পেল। তাহলে 2 দ্বারা গুণ করলাম, কত হলো? 2L dx। আচ্ছা, তাহলে কাজ করতে হলো F ইন্টু ডিএক্স, আর ক্ষেত্রফল বৃদ্ধি হলো 2L ইন্টু ডিএক্স। আমরা বলছি পৃষ্ঠ শক্তি কি কিভাবে হিসাব করব? একক ক্ষেত্রফল বৃদ্ধির জন্য কৃত কাজ। তাহলে দেখো, পৃষ্ঠ শক্তি ই সমান কি ছিল? ডব্লিউ বাই ডেল্টা এ, অর্থাৎ একক ক্ষেত্রফল বৃদ্ধির জন্য কৃত কাজ। তাহলে ই সমান আমরা কি বসাতে পারি? ডব্লিউ এর মান কত? এফ ডিএক্স, এফ ইন্টু ডিএক্স। আর ডেল্টা এ কত? 2L ডিএক্স, 2L ডিএক্স। আচ্ছা, তাহলে ই সমান এফ কত ছিল? এফ মানে ছিল 2LT,
2L/T ইন্টু ডিএক্স 2L/dx। দেখো এটা বুঝছো কিনা? F সমান কি ছিল? 2L/T আগে ছিল, এটা দেখে নিবা। F সমান 2L/T ইন্টু ডিএক্স 2L/dx। তাহলে আমরা যদি কেটে দিই তাহলে E সমান কি থাকবে? T। 2 কাটা, L কাটা, dx কাটা, তাহলে E সমান T। অর্থাৎ পৃষ্ঠ টান এবং পৃষ্ঠ শক্তির মান কি? পরস্পর সমান। তাহলে এইটাই আমরা প্রমাণ করলাম, এটাই পৃষ্ঠ টান এবং পৃষ্ঠ শক্তির মধ্যে সম্পর্ক। তাহলে এখানে এই বিষয়টা আশা করি বুঝতে পারছো যে আমি আবার বলতেছি 2 দিয়ে গুণ করার বিষয়টা। এই দুইটা পৃষ্ঠ থাকার কারণে এইদিকে একটা পৃষ্ঠ, তার উল্টা দিকে আরেকটা পৃষ্ঠ, দুইটা পৃষ্ঠ থাকার কারণে শুধু 2 দিয়ে আমরা গুণ করছি। আর এখানে ক্ষেত্রফল বৃদ্ধি কত সেটা হিসাব করলাম, আর বৃদ্ধি করতে কত কাজ করতে হলো সেটা হিসাব করলাম। আমরা পৃষ্ঠ শক্তির সমীকরণে মান বসিয়ে E সমান কি পেলাম? T। অর্থাৎ পৃষ্ঠ টান এবং পৃষ্ঠ শক্তি পরস্পর সমান। ঠিক আছে, দেখো একটা বিষয় খেয়াল করো, এটা একটু মনে রাখবে যে তরল পৃষ্ঠের ক্ষেত্রফল যদি আমরা বাড়াতে চাই, অবশ্যই বাইরে থেকে কাজ করতে হবে। অর্থাৎ বাইরে থেকে শক্তির কি হবে? প্রয়োজন হবে। তাহলে এই লাইনটা লিখে রাখবা যে তরল পৃষ্ঠের ক্ষেত্রফল বাড়াতে হলে বাইরে থেকে কাজ করতে হবে, অর্থাৎ শক্তির প্রয়োজন হবে। আর যদি তরল পৃষ্ঠের ক্ষেত্রফল হ্রাস পেলে, মানে যদি কমে যায়, তাহলে তো পৃষ্ঠটানজনিত কারণে সে কমে যাবে, ফলে বাইরে থেকে শক্তির কোনো প্রয়োজন হবে, বরং তরল পৃষ্ঠ থেকে শক্তি নির্গত হবে। তাহলে এই দুইটা বিষয় খুবই ইম্পর্টেন্ট। যখন আমরা ক্ষেত্রফল বাড়াতে চাইবো, বাইরে থেকে কাজ করতে হবে, অর্থাৎ শক্তির প্রয়োজন হবে। আর যদি পৃষ্ঠের ক্ষেত্রফল কমে যায়, তাহলে আমরা বুঝবো যে পৃষ্ঠটান সংকোচন করতে চায়, তো পৃষ্ঠটানজনিত বলের কারণেই সেটা কমে গেল, এই কারণে তার পৃষ্ঠ থেকে শক্তি কি হবে? নির্গত হবে। তাহলে এই দুইটা বিষয় খেয়াল রাখবে। আমরা দেখবো এখন যে কোন ক্ষেত্রে ক্ষেত্রফল কত বৃদ্ধি পায়, কত শক্তি প্রয়োজন হয়, কত শক্তি নির্গত, সেটার হিসাব আমরা এখন করব। দেখো, R1 ব্যাসার্ধের তরল ফুটাকে R2 ব্যাসার্ধের ফুটা রূপান্তর করলে আমরা ধরে নিচ্ছি R2টা R1 এর চেয়ে কি বড়। এই চিত্রটা খেয়াল করো, এই যে এই একটা তরল ফুটা, এটার ব্যাসার্ধ R1, এটার ব্যাসার্ধ কত? R2। অর্থাৎ এখান থেকে আমরা এখানে রূপান্তর করব, তাহলে ক্ষেত্রফল কি বেড়ে যাচ্ছে? এটার পৃষ্ঠের ক্ষেত্রফলের চেয়ে এটার পৃষ্ঠের ক্ষেত্রফল কি বেশি, তাহলে আমরা লিখতে হবে ক্ষেত্রফল বৃদ্ধি। যেহেতু তরল ফুটাটা গোলাকার, গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল কত? 4πr²। তাহলে বড় ফুটাটার জন্য কি হবে? 4πr²। আর ছোট ফুটাটার কত হবে? 4πr1²। তাহলে বৃদ্ধি মানে দুইটা আমরা একটা থেকে আরেকটা বিয়োগ করলাম, তাহলে 4π কমন রেখে থাকলো r2² - r1²। এটা হলো ক্ষেত্রফল বৃদ্ধি। এবং ওই বৃদ্ধি করতে বাইরে থেকে কাজ করতে হবে, অর্থাৎ আমরা বলছি ক্ষেত্রফল বাড়ালে শক্তির প্রয়োজন হয়, অর্থাৎ বাইরে থেকে প্রয়োজনীয় শক্তি কি? প্রয়োজনীয় শক্তি W সমান কি লিখলাম? ডেল্টা A ইন্টু টি। কিভাবে লিখছি দেখো, আমরা তো E এর সূত্রটা কি জানি? E সমান W/ডেল্টা A। তাহলে W সমান কত? ডেল্টা A ইন্টু E। আর আমরা একটু আগে প্রমাণ করলাম E এবং T পরস্পর কি? সমান। তাহলে এইখান থেকে আসলো W সমান ডেল্টা A ইন্টু টি। তাহলে এই ডেল্টা A ইন্টু টি, আর ডেল্টা A এর মান কত? 4πr2² - r1² ইন্টু কি? টি। তাহলে দেখো এইভাবে আমরা এটা করতে পারি। এখন প্রশ্ন আসতে পারে, যদি আমরা উল্টোটা করি, যে R2 ব্যাসার্ধটাকে আমরা R1 ব্যাসার্ধ, অর্থাৎ বড় গোলক থেকে ছোট গোলকে নিয়ে যাব, তাহলে তো ক্ষেত্রফল কমে যাবে, তখন সূত্র তো উল্টো হয়ে যাবে। এখানে যে আমরা চিন্তা করি যে R2 হচ্ছে শেষ ব্যাসার্ধ, R1 হচ্ছে কি? আদি ব্যাসার্ধ। তাহলে শেষটা বিয়োগ আদি, শেষ ব্যাসার্ধ বিয়োগ আদি ব্যাসার্ধ। এখন শেষেরটা কি ছোট, তাহলে সূত্রটা এরকম হয়ে যাবে না? W সমান 4πr1² - r2² ইন্টু টি। এটা কখন হবে? যখন আমরা বলবো যে R2 মানে R2 ব্যাসার্ধ থেকে কোথায় নিয়ে আসবো? R1, অর্থাৎ ক্ষেত্রফল কমাবো। তাহলে এখানে রেজাল্টে কিন্তু মাইনাস চলে আসবে। মাইনাস মানে কি? শক্তিটা কি হচ্ছে? নির্গত শক্তি। আর তুমি যদি বলো না আমি এইভাবে লিখবো না, আমি এটাই দিয়ে অঙ্ক করব, তাও হবে। তাহলে আমরা কি করব, যে বড় ব্যাসার্ধটা আগে বসাবো, ছোট ব্যাসার্ধটা পরে বসাবো, তাহলে পজিটিভ আসবে। আমরা লিখবো কি? নির্গত শক্তি। কি লিখবো? নির্গত শক্তি W সমান 4π r2² - r1² ইন্টু টি। আচ্ছা, আমি যদি এইভাবে অঙ্কটা করি, তাহলে কিন্তু এই যে R2 বড়টা আমরা বসাবো, R1 কি ছোটটা বসাবো, আর নির্গত শক্তি লিখে দিব। আর এইভাবে যদি করি, তাহলে R2 বড়টা, R1 ছোটটা, এর রেজাল্টটা মাইনাস আসবে। মাইনাস আসার অর্থ হচ্ছে শক্তিটা কি হবে? নির্গত হবে। তাহলে আশা করি এই বিষয়টা স্পষ্ট, যে তুমি যে কোনো একটা সূত্রতে করতে পারো, বড় মানটা আগে বসাবা, ছোট মানটা পরে বসাবা, কিন্তু বাসাটা চেঞ্জ করবা কি? যে
প্রয়োজনীয় শক্তি আর কি নির্গত শক্তি। ক্ষেত্রফল বৃদ্ধি করলে প্রয়োজনীয় শক্তি, ক্ষেত্রফল কমালে নির্গত শক্তি। আর যদি মনে করো না আমি ব্যাসার্ধ চেঞ্জ করে লিখবো, তাও তুমি লিখতে পারো। আশা করি এটুকু বুঝতে পারছো। দেখো, যদি এরকম থাকে যে R1 ব্যাসার্ধের সাবান বুদবুদকে R2 ব্যাসার্ধের সাবান বুদবুদে রূপান্তর করব, এখানে R2টা বড় ধরে নিচ্ছি আমরা, তাহলে R1 থেকে R2 অর্থাৎ R1 এই সাবান বুদবুদ, এই সাবান বুদবুদ। এখন দেখো সাবান বুদবুদের যে বিষয়টা আমি আগেও বলছি, সেটা কীরকম, যে সাবান বুদবুদের দুইটা পৃষ্ঠ থাকে, একটা ভিতরে আর একটা বাইরে, মাঝখানে এই লিকুইডটা থাকে, এই যে এখানে এরকম। তাহলে এটার দুইটা পৃষ্ঠ, তাহলে আমরা যদি একটা পৃষ্ঠ চিন্তা করি, তাহলে কত হয় ক্ষেত্রফল বৃদ্ধি 4πr2 স্কয়ার মাইনাস 4πr1 স্কয়ার। এখন যেহেতু দুইটা পৃষ্ঠ, এটাকে কি করতে হবে, 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে একটা পৃষ্ঠের ক্ষেত্রফল বৃদ্ধি হলো 4πr2 স্কয়ার মাইনাস 4πr1 স্কয়ার, আরেকটা পৃষ্ঠের ক্ষেত্রে হলো সেম পরিমাণ, ফলে 2 দিয়ে কি করতে হলো, গুণ করতে হলো। এখন তোমার মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে এই যে R1 এটা কি এই ভিতরের ব্যাসার্ধ নাকি বাইরের ব্যাসার্ধ? এটা একটা প্রশ্ন মনে মনে জাগতে পারে। আমরা বলবো দেখো, এই যে পৃষ্ঠটা একদম পাতলা, এত পাতলা, এটা পুরুত্ব এতটাই নগণ্য যে ভিতরের ব্যাসার্ধ আর বাইরের ব্যাসার্ধ প্রায় কি সমান। তাহলে আমরা এখানে একটাই ব্যাসার্ধ ধরে নিব। হ্যাঁ, অর্থাৎ R1 বলতে ছোট গোলকটার, ছোট সাবান বুদবুদটার ব্যাসার্ধ, R2 হচ্ছে বড় সাবান বুদবুদের ব্যাসার্ধ। এখানে পুরুত্বটা কম বিধায় ভিতরের ব্যাসার্ধ বাইরের ব্যাসার্ধ আমরা আলাদা করে নিব না, দুইটা প্রায় সমান। কিন্তু দুইটা হওয়ার জন্য আমরা কি করছি, 2 দিয়ে গুণ করছি। যদি একটা পৃষ্ঠ হতো তাহলে শুধু আগেরটা হতো, এখন দুইটা পৃষ্ঠ হওয়ার কারণে 2 দিয়ে গুণ হলো। তাহলে কত আসবে, এটা যে আমরা হিসাব করি 8πr2 স্কয়ার মাইনাস R1 স্কয়ার। তাহলে প্রয়োজনীয় শক্তি, ক্ষেত্রফল বৃদ্ধি করতে, তাহলে কি লিখবো, প্রয়োজনীয় শক্তি বা কৃত কাজ W সমান কত হবে, ডেল্টা A ইন্টু টি। তাহলে 8πr2 স্কয়ার মাইনাস R1 স্কয়ার ইন্টু টি। আচ্ছা, তাহলে এই হিসাব হলো, এটা হলো সাবান বুদবুদের জন্য 2 দিয়ে গুণ করতে হবে। কারণ কি, সাবান বুদবুদের কয়টা পৃষ্ঠ থাকে, দুইটা পৃষ্ঠ থাকে, ভিতরে একটা পৃষ্ঠ, বাইরে আর একটা পৃষ্ঠ। আচ্ছা, এখন আগের মতোই যদি ক্ষেত্রফল হ্রাস করতে হয়, তাহলে তুমি এই সূত্র লিখতে পারো, R2 লিখবা বড়টার মান, R1 কি ছোটটার মান, কিন্তু এখানে প্রয়োজনীয় শক্তি লেখা যাবে না, কি লিখতে হবে, নির্গত শক্তি। তাহলে আমরা কি লিখবো, যে ক্ষেত্রফল হ্রাসে নির্গত শক্তি, নির্গত শক্তি W সমান সমান 8πr2 স্কয়ার মাইনাস R2 স্কয়ার ইন্টু টি। আচ্ছা, R1 ধরবো আমরা বড়টা, R2 কি ধরবো, ছোটটা, যেহেতু আমরা এখানে কি লিখেছি, নির্গত শক্তি। তাহলে এইভাবে আমরা অঙ্কটা করতে পারি। এখানে R1 R2 তুমি সবসময় বড়টা আগে লিখবা, ছোটটা পরে লিখবা, এই জন্য আমরা কি লিখছি, প্রয়োজনীয় শক্তি আর কি নির্গত শক্তি। বলিয়ে দিলাম, ক্ষেত্রফল বাড়াতে প্রয়োজনীয় শক্তি, ক্ষেত্রফল কমাতে নির্গত শক্তি। ঠিক আছে, আগের বিষয়টা ছিল যে একটা ফোঁটাকেই ছোট থেকে বড় করা। এখনের প্রসঙ্গটা ভিন্ন, সেটা হচ্ছে যদি আমরা একটা তরল ফোঁটাকে, বড় ফোঁটাকে ভেঙে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ফোঁটা রূপান্তর করি, অর্থাৎ যখন আমরা স্প্রে করি তখন কি হয়, ক্ষুদ্র ক্ষুদ্র ফোঁটায় বিভক্ত হয়ে যায়। তাহলে উল্টাটাও করতে হবে, আবার অনেকগুলি ক্ষুদ্র ক্ষুদ্র, ধরো আমি একটা ড্রপার দিয়ে কয়েকটা ক্ষুদ্র ফোঁটা একসাথে দিয়ে একটা বড় ফোঁটা তৈরি করলাম, এরকম যদি করি, অর্থাৎ একটা ফোঁটাকে ভেঙে অনেকগুলি ক্ষুদ্র ফোঁটা রূপান্তর, অথবা অনেকগুলি ক্ষুদ্র ফোঁটা মিলে একটি বড় ফোঁটা রূপান্তর যদি করি, তাহলে কি হবে। তাহলে আগের প্রসঙ্গটার চেয়ে ভিন্ন, কি আগে ছিল একটা ফোঁটাকে ছোট থেকে কি করা, বড় করা, আর এখন হচ্ছে যে অনেকগুলো মিলে একটা, বা একটা ভেঙে অনেকগুলি। তাহলে লিখে নিয়েছি, মনে করি একটি বড় তরল ফোঁটাকে ভেঙে n সংখ্যক, কতগুলি, n সংখ্যক ক্ষুদ্র ফোঁটা রূপান্তর করতে কৃতকাজের হিসাব করবো আমরা। তাহলে ধরে নিই যে বড় ফোঁটার ব্যাসার্ধ বড় আর, কেমন, আর ছোট ফোঁটার ব্যাসার্ধ হলো ছোট আর। তাহলে দেখো, যখন একটাকে ভেঙে অনেকগুলি করব, ক্ষেত্রফলটা কিন্তু বেড়ে যাবে। কিভাবে বাড়বে এটা আমরা হিসাবে দেখবো, ক্ষেত্রফলটা আসলে কি হবে, বেড়ে যাবে। আচ্ছা, এখন আমরা এটা ফোঁটার সংখ্যা কতগুলো, n, ক্ষেত্রফল বেড়ে যাবে, কিন্তু একটা ফোঁটার আয়তন যত, সবগুলো ছোট ফোঁটা মিলে আয়তন কি হবে, সমান হবে, আয়তনে তো কোনো পরিবর্তন হবে না। আমরা ধরে নিলাম যে কোনোভাবেই
পানির কোনো অপচয় হবে না, তাহলে বা তরলের কোনো অপচয় হবে না। তাহলে একটা বড় ফুটার আয়তন যত হবে, একটা ভেঙে n সংখ্যক হলো, n সংখ্যকের আয়তনও কি হবে, সমান হবে। তাহলে আয়তন সমান ধরে যে আমরা লিখি যে একটি বড় ফুটার আয়তন, ফুটা গোলক আকৃতির, গোলকের আয়তন কত, 4/3 পাই আর কিউব। এটা হচ্ছে একটা বড় ফুটার আয়তন। তাহলে একটা ছোট ফুটার আয়তন কত, 4/3 পাই স্মল আর কিউব। এখন এই ছোট ফুটা একটা এটা তো সমান না, এটা n সংখ্যক মিলে এটা একটা সমান। তো এটা n সংখ্যক, তাহলে n দিয়ে গুণ করলাম, এটা পরস্পর কি সমান, খেয়াল করো। একটা বড় ফুটার আয়তন, এখানে কি একটা ছোট ফুটার আয়তন, তাহলে n সংখ্যক ছোট ফুটার আয়তন কত, n দিয়ে গুণ করলাম, এই দুইটা পরস্পর কি সমান। এখন দুই পাশ থেকে 4/3 পাই যদি বাদ দিই তাহলে কি থাকবে, আর কিউব সমান কত, n আর কিউব। আচ্ছা, অথবা তুমি যদি ঘনমূল করে দাও তাহলে r সমান কত হবে, n এর পাওয়ার 1/3 ইন্টু কি r। এটা দিয়ে আমরা কি করব, যে একটা ব্যাসার্ধ থাকলে আর একটা ব্যাসার্ধ বের করতে পারবো। যদি বলে যে বড় ফুটার ব্যাসার্ধ এত, ছোট ফুটার ব্যাসার্ধ কত, ফুটার সংখ্যা 1000, তাহলে আমরা আসলে এটা দিয়ে করে ফেলতে পারবো। আচ্ছা, এখন আসো আমরা বলছি যে ক্ষেত্রফলটা বৃদ্ধি পাবে, কেন পারবে সেটা একটু দেখি। তো দেখো, আমরা ক্ষেত্রফলের হিসাব করব। একটি বড় ফুটার পৃষ্ঠের ক্ষেত্রফল কত, 4πr², বড় r², কারণ এটা বড় ফুটার, ব্যাসার্ধ ক্যাপিটাল আর ছিল, গোলক আকৃতি, সেই জন্য 4πr²। তাহলে একটি ছোট ফুটার পৃষ্ঠের ক্ষেত্রফল কত, 4π স্মল r²। ছোট ফুটা তো একটা না, n সংখ্যক, n সংখ্যক ছোট ফুটার ক্ষেত্রফল কত, n দিয়ে গুণ করব, 4πn r²। এখন আমরা যে এটা বড়, এটা কি ছোট, কিভাবে দেখো গাণিতিকভাবে আমরা দেখি, আমরা একটা উদাহরণ দিব পরে। গাণিতিকটা দেখো, এই যে 4πr², এখানে r এর একটা মান ছিল n⁻⁴ ইন্টু r। তাহলে এই r এর জায়গায় আমি মানটা বসালাম 4πn⁻⁴ ইন্টু r, এটা হোল স্কোয়ার। তাহলে কি আসলো, 4πn⁻⁴ ইন্টু r²। তাহলে বড় ফুটাটার ক্ষেত্রফল হলো এইটুকু, আর n সংখ্যক ছোট ফুটার ক্ষেত্রফল এইটুকু। তাহলে এই মানটা আসলে বড় না, খেয়াল করো, 4πr², ওইখানেও আছে 4πr², এখানে n এর পাওয়ার কত, 1, এখানে n এর পাওয়ার কত, 2/3, 2/3 মানে কি একের চেয়ে কম, অর্থাৎ ওইটা ছোট, এটা কি বড়। তাহলে এটা থেকে এটা বানালাম, তাহলে ক্ষেত্রফল কি হলো, বেড়ে গেল। কতটুকু বাড়লো, b করে বের করলাম। আচ্ছা, আমরা যদি চিন্তা করি, ধরো একটা জগের মধ্যে পানি আছে, তো এই যে জগটার যে উন্মুক্ত পৃষ্ঠটা, মানে জগের যে উন্মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফল যত হবে, এই জগের পানিটাকে যদি তুমি অনেকগুলো ছোট ছোট গ্লাসে রেখে দাও, তাহলে অনেকগুলি গ্লাসে রাখলো, মনে করো 10টা গ্লাসে রেখে দিলাম, তাহলে ওই 10টা গ্লাসের পৃষ্ঠের ক্ষেত্রফল যদি চিন্তা করো, সে কিন্তু পৃষ্ঠের ক্ষেত্রফলটা কি হবে, বেশি হবে। একটা ফুটাকে ভেঙে আমি যদি আবার ওই জগের বিষয়টা বুঝছো না, একটা জগে পানি ছিল, পৃষ্ঠের ক্ষেত্রফল কি যা আছে, যখন আমরা ছোট ছোট গ্লাসে রেখে দিব, তখন পৃষ্ঠের ক্ষেত্রফল কি, সবগুলো গ্লাসের পৃষ্ঠের ক্ষেত্রফল না কি হবে, অনেক বড় হবে। এখানে দেখো, এই একটা বড় ফুটা, এটাকে ভেঙে আমি অনেকগুলি করলাম, তাহলে এটা কিন্তু এটা জায়গা দখল করলো, কিন্তু এটা যখন অনেকগুলোতে বিভক্ত হবে, তখন পৃষ্ঠে যেখানে রাখবো সেই জায়গায় সে কি করবে, বেশি জায়গা দখল করবে, অর্থাৎ উন্মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফলটা কি হবে, বেশি হবে। এটা আমরা এইভাবে বুঝি, গাণিতিকভাবে দেখলাম যে পৃষ্ঠের ক্ষেত্রফলটা বেড়ে গেল। তাহলে যেহেতু ক্ষেত্রফল বেড়ে গেল, আমাদের কি করতে হবে, কাজ করতে হবে, বাইরে থেকে আমার শক্তির প্রয়োজন হবে। তাহলে আমরা লিখবো কি, প্রয়োজনীয় শক্তি। প্রয়োজনীয় শক্তি W সমান কত হবে, ডেল্টা A ইন্টু টি, অর্থাৎ 4πnr² মাইনাস 4πr² ইন্টু কত, টি। তাহলে W সমান কি থাকবে, 4π কমন নিলে nr² মাইনাস r² ইন্টু টি। তবে তুমি ওই আর এর পরিবর্তে r² এর পরিবর্তে আর এর মানটা যদি বসায় করো, তাও আর একটা সূত্র আসবে, আমরা এইভাবে রেখে অঙ্কটা করতে পারি। এখন দেখো, এটা কি ক্ষেত্রফল বাড়াতে প্রয়োজনীয় শক্তি। এখন যদি আমরা ক্ষেত্রফলটাকে কমায় ফেলি, আমি উপর থেকে মুছে দিলাম একটু, ক্ষেত্রফল যদি কমায় ফেলি, ধরো অনেকগুলি ছোট ফুটা মিলে একটা ফুটা হলো, তখন কি হবে, ক্ষেত্রফল আবার কমে যাবে। সেই ক্ষেত্রে তুমি সূত্র উল্টা করে লিখতে পারো, কিরকম, W সমান ক্ষেত্রফল কমাতে কি হয়, শক্তি নির্গত হয়, নির্গত শক্তি। অর্থাৎ আমরা এখন বলতেছি কি, যে n সংখ্যক ছোট ফুটা মিলে একটি বড় ফুটা রূপান্তর হবে, n সংখ্যক ক্ষুদ্র ফোঁটা মিলে কি হবে, একটি ফোঁটা রূপান্তর হবে, একটি বড়
তরল ফুটা রূপান্তর করতে কৃত কাজ। আসলে এটা নির্গত শক্তি হবে, নির্গত শক্তি ডব্লিউ সমান কি হবে, ডব্লিউ সমান কি হবে দেখো, আমি উল্টাটা করছি, তাহলে সূত্রটা লিখতে পারি 4 পাই আর স্কয়ার মাইনাস এন আর স্কয়ার ইন্টু কি টি। এই ক্ষেত্রে রেজাল্টটা কিন্তু মাইনাস চলে আসবে, রেজাল্টটা কি আসবে, মাইনাস। আচ্ছা দেখো এখানে আসলে নির্গত কথাটা দিব না, সরি এখানে নির্গত কথাটা দিব না, রূপান্তর করতে শক্তি ডব্লিউ সমান এটা লিখলাম। কেন লিখলাম, আমরা তো আসলে কি করলাম, এন সংখ্যক ক্ষুদ্র ফুটা মিলে একটি বড় ফুটা, তাহলে বড় ফুটা যে শেষটা বিয়োগ আদিটা আছে এটা করলাম। তাহলে ডব্লিউ মানটা কি আসবে এখানে, মাইনাস, ধরো আসলো -10 জুল, ডব্লিউ আসলো -10 জুল। তাহলে আমরা আনসারে কি লিখবো, নির্গত শক্তি, নির্গত শক্তি সমান 10 জুল। বিষয়টা বুঝছি আশা করি। দেখো আমরা বললাম যে আগেরটা ছিল কি, যে ক্ষেত্রফল একটা ফুটা থেকে এন সংখ্যক ফুটা রূপান্তর করব, ক্ষেত্রফল কি হবে, বেড়ে যাবে, বেড়ে গেলে প্রয়োজনীয় শক্তি হিসাব করে এটা পাইলাম। এখন উল্টাটা লিখছি কি, এন সংখ্যক ক্ষুদ্র ফুটা মিলে একটি বড় তরল ফুটা রূপান্তর করতে শক্তি ডব্লিউ সমান, সূত্র উল্টে যাবে, উল্টে গেলে এখানে রেজাল্টটা কি আসবে, মাইনাস। যেহেতু ক্ষেত্রফল কমালাম তাহলে শক্তি কি হবে, নির্গত। মাইনাস মানে কি বোঝাচ্ছে, এই 10 জুল শক্তি তরল পৃষ্ঠ থেকে কি হবে, নির্গত হবে। তাহলে নির্গত শক্তি লিখলে আবার মাইনাসটা দেওয়ার কোনো দরকার নাই। আর তুমি যদি মনে করো না আমি সবসময় একই সূত্র দিয়ে করব, তাহলে এখানে যখন আমি প্রয়োজনীয় শক্তি লিখলাম, এখানে কি লিখব, নির্গত শক্তি ডব্লিউ সমান 4 পাই এন আর স্কয়ার মাইনাস আর স্কয়ার ইন্টু টি। তাহলে দেখো এটা দিয়ে করতে হবে, এটা দিয়ে করলে একবার লিখবো নির্গত শক্তি। তাহলে পার্থক্যতে এখানে কিন্তু আমরা নির্গত শক্তি লিখি নাই, শুধু লিখছি কি শক্তি, মাইনাস যখন আসছে তখন এটা বুঝছি নির্গত শক্তি। আর যখন আমি এইভাবে সূত্র লিখে করব, দুই ক্ষেত্রে, এটার ক্ষেত্রে এটার ক্ষেত্রে, তাহলে কি হবে, এখানে কিন্তু সরাসরি প্লাস মানি আসবে, কিন্তু আমি তো লিখে দিচ্ছি কি নির্গত শক্তি। আশা করি বিষয়টা বুঝতে পারছো। তুমি উভয় ক্ষেত্রে একই সূত্র দিতে পারো, যখন বুঝবে যে ক্ষেত্রফল বেড়ে গেল তখন কথাটা লিখবা কি প্রয়োজনীয় শক্তি, যখন বুঝবা ক্ষেত্রফল কমে যাবে তখন কি লিখবা, নির্গত শক্তি। তাহলে সূত্র একটা দিয়ে হচ্ছে। আর যদি মনে করেন আমি একবার এটা দিয়ে করবো একবার এটা দিয়ে করবো, এটা দিয়ে করলে মাইনাস আসবে, মাইনাস কি বোঝাবে, নির্গত শক্তি বোঝাবে। আনসারে মাইনাস দিব না, মাইনাসের পরিবর্তে নির্গত শক্তি কথাটা লিখবো। আশা করি এটুকু বুঝতে পারছো। আমরা কিছু অঙ্ক করব, করলে আর একটু এটা ক্লিয়ার হবে। তাহলে দেখো একটা অঙ্ক, একটি সাবান বুদবুদের ব্যাসার্ধ 1 সেন্টিমিটার হতে বৃদ্ধি করে 10 সেন্টিমিটার করা হলো, তার মানে ক্ষেত্রফল কি হলো, বেড়ে গেল। কি পরিমাণ কাজ করতে হবে, টি এর মানটা দেওয়া আছে। তাহলে আমরা এখানে কি লিখলাম দেখো, r1 সমান 1 সেন্টিমিটারকে মিটার নিলাম, r2 কত 10 সেন্টিমিটার মিটার নিলাম, টি এর মান দেওয়া আছে। আমরা কি লিখবো, কাজ ডব্লিউ সমান হোয়াট। তাহলে আমরা কি লিখবো, ডব্লিউ সমান 4 পাই r2 স্কয়ার মাইনাস r1 স্কয়ার ইনটু কি দিব, 2 দিব, অথবা 8 পাইটা একবার লিখে ফেলবা। 2 কেন, যেহেতু সাবান বুদবুদ দুইটা পৃষ্ঠ, 2 দিয়ে গুণ করতে হবে, আর নয় সরাসরি 8 পাই। আচ্ছা এরপর মান বসাবা, এখানে বসানোর পরে আনসারটা কত আসবে, 6.47 ইন্টু 10 টু দি পাওয়ার -3 জুল। রেজাল্টগুলো মিলিয়ে নিবা। আচ্ছা তাহলে এই বিষয়টা বুঝছি। এখন যদি উল্টোটা বলতো 10 সেন্টিমিটার হতে 1 সেন্টিমিটার করা হলো, তাও আমরা এই সূত্র দিয়ে করতাম। এখানে আমরা এখন লিখতাম কি, এখন হলো কি প্রয়োজনীয় শক্তি, এখন শক্তিটা আসলে কি প্রয়োজনীয় শক্তি, তখন আমরা কি লিখতাম, নির্গত শক্তি। একই সূত্র দিতাম, নির্গত শক্তি লিখতাম শুধু। আচ্ছা এখন পরেরটা দেখো, একটি সাবান বুদবুদের পৃষ্ঠের ক্ষেত্রফল 0.5 সেন্টিমিটার স্কয়ার হতে বৃদ্ধি করে 1.10 সেন্টিমিটার স্কয়ারে পরিবর্তন করতে কৃত কাজ কত। টি এর মান, টি সমান হচ্ছে 26 ইন্টু 10 টু দি পাওয়ার -3 নিউটন পার মিটার, নিউটন পার মিটার। সরি এটা 26 না, এটা হলো 30 ইন্টু 10 এর -3 নিউটন পার মিটার। এখানে সাবান বুদবুদ, এখানে তুই বলতো পৃষ্ঠটান কেন চেঞ্জ হলো, এটা হলো মিশ্রণের কি পরিমাণে মিশাইছে তার উপর নির্ভর করবে এটা। আচ্ছা এখন এখানে আমরা কি দিব, ডব্লিউ সমান, এই সূত্র দিতে হবে না, কারণ এখানে তো ব্যাসার্ধ, এখানে তো ব্যাসার্ধ দ্বারা সরাসরি ক্ষেত্রফল দেওয়া আছে। প্রাথমিক ক্ষেত্রফল কত, 0.5 সেন্টিমিটার স্কয়ার, 0.5 ইন্টু 10 টু দি পাওয়ার -4 মিটার স্কয়ার। শেষ ক্ষেত্রফল কত, এটা সমান 1.10 ইন্টু 10 টু দি পাওয়ার -4 মিটার স্কয়ার। আচ্ছা
এখন আসো ডব্লিউ সমান কি সূত্র, ডেল্টা এ ইন্টু টি, যেহেতু এটা সাবান বুদবুদ ইন্টু কত হবে 2, তাহলে ডেল্টা এ কত এ টু মাইনাস এ ওয়ানে চলে যাবা, বড়টা থেকে ছোটটা বাদ দিবা, ইন্টু টি ইন্টু কত 2, এই মানগুলো বসাবা, বসালে ওই রেজাল্ট আসবে 36 ইন্টু 10 টু দি মাইনাস 7 জুল, 36 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7 জুল। আশা করি বুঝতে পারছি। এটা দেখো আবার বলতেছি, এখানে তো R1 R2 ব্যাসার্ধ ছিল, এখানে ব্যাসার্ধের সরাসরি ক্ষেত্রফল আছে, তাহলে আমরা কি লিখলাম ডেল্টা এ কি ক্ষেত্রফলের বৃদ্ধি, A2 মাইনাস A1, বড়টা থেকে ছোটটা বাদ দিব, যেহেতু ক্ষেত্রফল বাড়লো এখানে কি শক্তি, অবশ্যই প্রয়োজনীয় শক্তি। তাহলে এটুকু ছিল। আমরা এখন দেখব যে বড় ফোঁটাকে ছোট ফোঁটা বা ছোট ফোঁটাকে বড় ফোঁটার মধ্যে বললে কিভাবে অঙ্কটা করব। দেখো এটা একটা বোর্ডের প্রশ্ন, 17 সালে আসছিল, দিনাজপুর বোর্ড খুব সম্ভবত। একই আকারের 10টি পানির ফোঁটা মিলে একটি বড় ফোঁটা রূপান্তরিত হলো, প্রতিটি ফোঁটার ব্যাস এত মিটার, পৃষ্ঠটান টি দেওয়া আছে এত নিউটন পার মিটার। এখন প্রশ্ন হচ্ছে বড় ফোঁটার ব্যাস কত। তাহলে এখানে ছোট ফোঁটার ব্যাস দেওয়া আছে, আমরা ধরলাম ছোট ডি, ব্যাস ডি দ্বারা বসালাম, ছোট ডি কত 5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7 মিটার। বড় ফোঁটার ব্যাস ধরলাম বড় ডায়ামিটার ব্যাস বড় ডি। তাহলে আমরা কিন্তু এই সূত্রটা পেয়েছিলাম, দেখো আর কিউব সমান এন আর কিউব, মানে ওই যে একটা আয়তন যত এন সংখ্যকের আয়তন তত 4/3 পাই বাদ গেলে এটা থাকে। আচ্ছা, তাহলে আর কিউব সমান এন আর কিউব। এখন এটাকে আমরা কিন্তু লিখে ফেলতে, যেহেতু এটা ব্যাসার্ধ এখানে দেওয়া আছে ব্যাস, একবার লিখতে পারো এটা যে ডি কিউব সমান এন ডি কিউব। দেখো আমি যদি একটা কাজ করি, এই 8 আর কিউব উপপাশে 8 দ্বারা গুণ করি, 8 আর কিউব সমান n ইন্টু 8 আর কিউব, উপপাশে 8 দ্বারা গুণ করলাম, তাহলে এখানে কি লিখতে পারি 2r এর হোল কিউব সমান সমান n ইন্টু 2r এর হোল কিউব। তাহলে দেখো 2r মানে কি ব্যাস, তাহলে d কিউব সমান n ইন্টু এই 2r মানে ছোটটার ব্যাস d কিউব, তাহলে একই সূত্র লিখতে পারি। এখন আসো আমরা যে কাজটা করে ওটা মুছে দিলাম। এখন আমার দরকার কি d কিউব, এর মান বসায় দিব, d সমান কত হবে n এর পাওয়ার 1/3 ইন্টু d, তাহলে মান বসাও 10 এর পাওয়ার 1/3 ইন্টু এই d কত 5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7। এটা রেজাল্ট আসবে হলো, হিসাব করে নিব আমরা, এটা রেজাল্ট হলো 1.077 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 মিটার। 1.077 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 মিটার। হ্যাঁ, তাহলে এটা হলো ব্যাস, বড় ফোঁটাটার ব্যাস হয়ে গেল। এখন বলছে যে পানির তাপমাত্রার কি পরিবর্তন হবে, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়, তাপমাত্রার কি পরিবর্তন মতামত চাওয়া হয়েছে 4 নম্বরের প্রশ্ন। তাহলে আমরা কি করব দেখো, দ্বিতীয়টার আনসার দেখো পানির তাপমাত্রার কি পরিবর্তন। তাহলে আমরা আগে হিসাব করবো, এখানে যে 10টা ফোঁটা মিলে একটা ফোঁটা হলো, দেখো ক্ষেত্রফল কিন্তু কমে গেল, তাহলে এখানে কি হবে শক্তি নির্গত হবে, তাহলে এই যে নির্গত শক্তিটা আমরা হিসাব করব। তাহলে আমরা নির্গত ডব্লিউ সমান সূত্র কি লিখতে পারি, 4 পাই এন আর স্কয়ার মাইনাস আর স্কয়ার ইন্টু কি টি, এই মানটা বসাবো। তুমি বলতো সূত্র তো উল্টো হবে, উল্টো হলে এখানে মাইনাস আসবে, আমরা বলি সেটা নির্গত শক্তি, কি শক্তি, নির্গত শক্তি। তাহলে এখানে একবার মান 4 ইন্টু 3.14 ইন্টু এন এর মান কত 10 ইন্টু আর স্কয়ার, আরটা কত ছিল আমি তো মুছে ফেললাম, আর হলো ফোঁটার ব্যাস, এটা আসলে ছোট ফোঁটার ব্যাস, এই 2r সমান কত 5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7 মিটার, 5 ইন্টু 10 টু দি মাইনাস 7 মিটার। আচ্ছা, তাহলে r সমান কত 2.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7 মিটার। দেখো এখানে আমি আগে বলতে ভুলে গেছি, প্রতিটি ফোঁটার ব্যাস, প্রতিটি ফোঁটা মানে 10টা ফোঁটার প্রতিটার ব্যাস, তাহলে 10টা ফোঁটা কি ছোট ছোট ফোঁটার ব্যাস 2r, তাহলে ব্যাসার্ধ কত ছোট r। আচ্ছা, আর বড় ফোঁটার ব্যাসটা তো আমরা আগে প্রথম প্রশ্ন বের করলাম কি 2 বড় 2 ইন্টু r সমান ছিল 1.077 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 মিটার, এটা ছিল বড় ফোঁটার ব্যাস, 2r লিখলাম। তাহলে r সমান কত হবে, r সমান হবে 5.385 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7 এত মিটার।
দেখো এটা হলো বড় ফুটার ব্যাসার্ধ পেলাম, ছোট ফুটার ব্যাসার্ধ পেলাম, টি দেওয়া আছে, আমরা এখানে মানটা বসাবো n ইন্টু আর স্কোয়ার। আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিই, n ইন্টু আর এর মান কত 2.5 ইন্টু 10⁻⁶ এটার হোল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার 5.385 ইন্টু 10⁻⁷ এটার হোল স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট শেষ ইন্টু টি এর মান কত 72 ইন্টু 10⁻⁻3। তাহলে এই লেখাটা লিখে নেব, লিখে এখানে যে হিসাবটা আসবে সেটা হলো হবে, এটা আসবে হলো 3.03 ইন্টু 10⁻⁻13 জুল, এত জুল শক্তি নির্গত হবে। আচ্ছা, এখন আমরা দেখো আমরা সূত্র লিখলাম 4 পাই nr স্কয়ার মাইনাস ইনটু টি। আচ্ছা, যদি আমরা উল্টা সূত্র লিখতাম r স্কয়ার মাইনাস nr স্কয়ার, তাহলে এখানে মাইনাস আসতো, কিন্তু আমরা শেষে লিখতাম নির্গত শক্তি এত জুল। আচ্ছা, আমরা শক্তির হিসাব করলাম, আমাদের হিসাব করতে হবে কি তাপমাত্রার কি পরিবর্তন হবে, পানির তাপমাত্রার কি পরিবর্তন হবে। তাহলে আমরা W সমান H লিখতে হবে, জুলের সূত্র আছে যে আমরা ধরলাম যে কাজটা করলাম পুরোটাই কি শক্তিতে রূপান্তরিত হলো, বা যে শক্তিটা নির্গত হলো পুরোটাই তাপ শক্তিতে রূপান্তর হলো। তো W সমান কত H। তাহলে H সমান আমরা লিখতে পারি ms ডেল্টা থিটা ইকুয়াল টু W। তাহলে ডেল্টা থিটা তাপমাত্রার পরিবর্তন কত W বাই ms। এখন W মান তো আছে, m কেমনে বের করবা, m হচ্ছে m সমান লিখতে পারি v ইনটু রো, ভর সমান কি আয়তন ইনটু ঘনত্ব, v ইনটু রো। তাহলে v কি দেখো, v মানে কি পানির আয়তন। এখন তুমি বলতে কোন পানিটার আয়তন নিব, আমি কি একটা বড় ফুটার আয়তন নিব নাকি 10টা ছোট ফুটার আয়তন নিব। আমরা বলবো আয়তন তো সমানই, যে কোনো একটা নিলেই হবে। তাহলে একটা বড় ফুটার আয়তন কত, ওটা গোলক আকৃতির 4/3 পাই আর কিউব। এখানে কেউ যদি 10টা ছোট ফুটার আয়তন নেয় এগিয়ে আসবে ইনটু কত রো। তাহলে এই মানগুলো আমি বসাই 4/3 ইনটু পাই 3.14 ইনটু এটার মান কত ছিল 5.385 ইনটু 10⁻⁷ এটার কিউব ইনটু কত 1000। তাহলে এই মানটা যদি বসাই হিসাব করলে আসবে 6.52 ইনটু 10⁻⁻16 এত কেজি। 6.52 ইনটু 10⁻⁻16 কেজি, এটা হলো পানির ভর। আর পানির আপেক্ষিক তাপ S ইকুয়াল টু কত 4200 জুল পার কেজি পার কত কেলভিন। তাহলে এই মানটা আমরা এখানে বসাই দিব, কেমন। তাহলে W এর মান তো আমরা আগেই পেলাম কত 3.03 ইনটু 10⁻⁻13, এখানে কত আসতেছে 6.52 ইনটু 10⁻⁻16 ইনটু 4200। আচ্ছা, ইকুয়াল টু এখানে হিসাব করলে যা আসবে সেটা হচ্ছে 0.11 ডিগ্রি এত কেলভিন বা 0.11 ডিগ্রি সেন্টিগ্রেড। তাপমাত্রার পার্থক্য কেলভিনেও যা সেন্টিগ্রেডেও তাই। তাহলে এই যে এটা আসলো, এখন কথা হচ্ছে প্রশ্ন কিন্তু করছে তাপমাত্রা কি পরিবর্তন হবে। এখন এটা ইম্পর্টেন্ট কথা যে তাপমাত্রা কি এতটুকু যে চেঞ্জ হলো এটা কি বাড়বে নাকি কমবে, সেটা নিয়ে আমরা একটু কথা বলবো। তাহলে দেখো আমরা একটু নোট লিখবো, একটু লিখে রাখি আমি। আচ্ছা দেখো আমরা এই বিষয়টা আর একটু বুঝি। W সমান H এটা হলো আজ আমরা বলছি কি যে কাজটা হবে সেটা পুরোটাই তাপে রূপান্তর হবে, শক্তির কোনো অপচয় হবে না, কাজটা তাপ শক্তিতে রূপান্তর হবে। H মানে ms ডেল্টা থিটা, W ডেল্টা থিটা সমান W বাই ms। আমরা W এর মান আগে ছিল m বের করছি, দেখো m এর মানটা আবার বলি, m সমান কি ছিল v রো। তাহলে ভিটা কি আয়তন, এখন একটা বড় ফুটার আয়তন নিলেও হবে 10টা ছোট ফুটার আয়তন নিলেও হবে, কারণ আয়তন কি সমান। তাহলে 4/3 পাই কিউব ইনটু রোটা কি পানির ঘনত্ব। তো আমরা মানগুলো বসালাম, পানির ঘনত্ব 1000, হ্যাঁ। তো এটা বসালাম, বসালে বর আসবে এটা, এবং এস এর মান পানির আপেক্ষিক তাপ আমরা জানি এটুকু। তাহলে মান বসানোর পরে এত ডিগ্রি সেন্টিগ্রেড। এখন আমাদের কথা হচ্ছে এটা বাড়বে নাকি কমবে। দেখো আমরা একটা নিয়ম রাখি, ক্ষেত্রফল বৃদ্ধি পেলে তাপমাত্রা কি হ্রাস পাবে, আবার ক্ষেত্রফল হ্রাস পেলে তাপমাত্রা বৃদ্ধি পাবে। এটা একটু মনে রাখবা, লিখে রাখবা। এখন কেন ক্ষেত্রফল বৃদ্ধি পেলে তাপমাত্রা হ্রাস পাবে সেটা একটা প্রশ্ন থাকতে পারে। এখন আমরা আগের কথাটা আবার ফিরে আসি। আমরা আগে একবার লিখেছিলাম কি যে ক্ষেত্রফল যদি বৃদ্ধি পায় তাহলে বাইরে থেকে শক্তির প্রয়োজন হবে। এখন এখানে এই প্রশ্নতে একটা বিষয় উজ্জ্বল আছে যে বাইরে থেকে এখানে কোনো শক্তি দেওয়া হলো না,
ধরো আমরা বলছি ক্ষেত্রফল বাড়াতে গেলে বাইরে থেকে শক্তি দিতে হবে, একটু মনোযোগ দিয়ে শোনো। এখন আমরা বললাম যে এখানে পরিবেশ থেকে বা বাইরে থেকে কোনো শক্তি এখানে দেওয়া হলো না, তাহলে ক্ষেত্রফলটা কিভাবে বৃদ্ধি পেল? এখন কথা হচ্ছে যে যদি বড় ফুটাটা ভেঙে ছোট ফুটা রূপান্তর হয়, তা আমরা বলছি বাইরে থেকে শক্তি দিতে হবে। এখন বাইরেতে শক্তি পেল না, না পেলে কি হবে? যে বড় ফুটাটার ভিতরে যে শক্তিটা জমা ছিল, দেখো খেয়াল করো, বড় ফুটার ভিতরে যে শক্তিটা জমা ছিল সেই শক্তিটা ব্যয় করে সেই কাজটা সম্পাদন করবে। আবার বলতেছি, বাইরেতে শক্তি দরকার কখন? ক্ষেত্রফল বৃদ্ধি করলে বাইরে থেকে শক্তি দরকার, কিন্তু সে বাইরে থেকে শক্তি পাচ্ছে না, তাহলে কাজটা সে কিভাবে করবে? তার ভিতরের শক্তি ব্যয় করে কাজটা সম্পাদন করবে। যেহেতু তার অভ্যন্তরীণ শক্তি মানে ভিতরের শক্তিটা কমে যাবে, কাজে তার তাপমাত্রা কী হবে? কমে যাবে। এই জন্য বললাম ক্ষেত্রফল বৃদ্ধি পেলে তাপমাত্রা হ্রাস পাবে। এটুকু বুঝছো আশা করি। আমি আরেকটা উদাহরণ দিয়ে দেখো। যেমন আমরা প্রতিনিয়ত কিছু না কিছু খাই, এবং আমরা আমাদের স্বাভাবিক কার্যক্রম, যেমন আমরা হাঁটাচলা করি, কথা বলি, শ্বাস প্রশ্বাস নেই, এভাবে আমাদের শক্তিটা ব্যয় হয়। আমরা যা খাই সেটা কি হয়? আমাদের দৈনন্দিন কার্যক্রমে সেটা ব্যয় হয়। এখন যদি আমরা কিছু খেতে না পারি, ধরো একটা মানুষ একদিন খেলো না, একদিন না খেলে কিছু হয় না, একদিন খেলো না, কিন্তু সে কিন্তু কিছু না কিছু কাজ করবে, কথা বলবে, হাঁটাচলা করবে, যদি করে তাহলে তার শক্তি কোথা থেকে আসবে? সে তো খেলো না, তার শক্তি কোথা থেকে আসবে? তার ভিতরে যে শক্তিটা জমা ছিল সেটা ব্যয় করে সেই কাজটা করবে, ফলে সে কিন্তু আস্তে আস্তে কী হবে? দুর্বল হয়ে পড়বে। এটা এরকম। তাহলে বড় ফুটা ভেঙে ছোট ফুটা হবে, ক্ষেত্রফল বাড়বে, বাইরে থেকে শক্তি দরকার কিন্তু সে বাইরে থেকে পেল না, তখন তার অভ্যন্তরীণ শক্তি ব্যয় করে সে কাজ করবে, ফলে তার তাপমাত্রাটা কী হবে? কমে যাবে। অনুরূপভাবে যদি ক্ষেত্রফল হ্রাস পায়, তাহলে শক্তি সে পরিবেশে ছাড়তো বা নির্গত করতো, এখন সে কী করতে? তার ভিতরে সেটা জমা করতেছে, ফলে কী হবে? এটা আমরা বলতেছি ক্ষেত্রফল হ্রাস পেলে কি হবে? তার শক্তি নির্গত হবে। কোথায় নির্গত হবে? তার ভিতর থেকে পরিবেশে যাবে। এখন আমরা সেই সুযোগ দিলাম না, পরিবেশে যাওয়ার সুযোগ দিলাম না, তার ভিতরে সেটা রয়ে গেল, ফলে এই শক্তিটা কী করবে? তাপমাত্রা বৃদ্ধি করবে। অর্থাৎ একজন মানুষ যদি শুধু খায়, সে কোনো কাজ না করে, তাহলে তার মধ্যে কী হবে? শক্তি জমা হতে থাকবে। হ্যাঁ, আমরা বলবো তার চর্বি বেড়ে যাবে, অর্থাৎ ওই শক্তিটা তার ভিতরে জমা হতে থাকবে। তাহলে এখানে কি হলো? 10টা ফুটা মিলে একটা ফুটা হয়েছে, তাহলে তাপমাত্রা কি হলো? ক্ষেত্রফল কি হলো? কমে গেল। তো ক্ষেত্রফল যদি কমে গেল, তাহলে শক্তি নির্গত করবে, ওই নির্গত শক্তি পরিবেশে যাবে না, তার তাপমাত্রা বৃদ্ধিতে ব্যবহৃত হবে। এই জন্য বলছি ক্ষেত্রফল হ্রাস পেলে কি হবে? তাপমাত্রা বৃদ্ধি পাবে। তা আনসারটা কি হবে? এত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধি পাবে। ঠিক আছে? তো এই ধরনের আমি আরেকটা অঙ্ক করব, তারপরে এই ক্লাসটা শেষ করব। দেখো এরকম আরেকটা অঙ্ক। 2 মিলিমিটার ব্যাসের একটি পানির ফোঁটাকে 10 লক্ষ ছোট ফোঁটায় পরিণত করা হলো। তাহলে এটা নিশ্চয়ই বড় ফোঁটা, 10 লক্ষ ছোট ফোঁটায়, তাহলে এই যে ব্যাসটা, এটা বড় ফোঁটার ব্যাস। এত ব্যাসের একটি পানির ফোঁটাকে, মানে বড় ফোঁটাটাকে 10 লক্ষ, এন এর মান হচ্ছে 10 লক্ষ ছোট ফোঁটায় পরিণত করা হলো। টি সমান দেওয়া আছে। আচ্ছা, কি পরিমাণ শক্তির প্রয়োজন? তার ডব্লিউ বের করতে হবে। তাহলে ক নম্বর অঙ্কটা যদি আমরা করি, তাহলে ডব্লিউ সমান সূত্র কি লিখব? 4 পাই এন আর স্কয়ার মাইনাস আর স্কয়ার ইন্টু ডি। সবসময় এই সূত্র দিয়ে করে ফেলবা। একবার প্রয়োজনীয় শক্তি, একবার নির্গত শক্তি, সূত্র এটা দিয়ে করো, উল্টানোর কোনো দরকার নেই। আচ্ছা, এখানে দেখো এত ব্যাস, এটা ব্যাস আছে কার? বড় ফোঁটার। তাহলে 2r সমান হচ্ছে 2 মিলিমিটার। তাহলে আর সমান কত? 1 মিলিমিটার, সমান 1 ইন্টু 10⁻³ মিটার। আচ্ছা, এখন খেয়াল করো, এই ছোট আর এর মানটা কিন্তু নাই। এন এর মান কত? এন সমান হচ্ছে 10 লক্ষ, মানে কত? 10⁶। 10 লক্ষ, একের পরে 6টা শূন্য, তাহলে 10⁶। আচ্ছা, টি কত দেওয়া আছে? টি হচ্ছে 72 ইন্টু 10⁻³ নিউটন পার মিটার। এখন তুমি আগে ছোট আরটা বের করো। তাহলে আমি একবার লিখে ফেলি। আমরা তো ছোট আর সমানটা লিখতে পারি বড় আর বাই এন এর পাওয়ার 1/3। তাহলে এটা করলে আসবে হচ্ছে 1 ইন্টু 10⁻⁻5 মিটার। 10⁻⁻1/3 তাহলে 100, হ্যাঁ 10⁻⁻5 মিটার এটা। আচ্ছা, এখন এই মানগুলো এখানে বসাবা। বসানোর পরে যে রেজাল্টটা আসবে সেটা আমি লিখে দিচ্ছি। রেজাল্টটা হবে 4.1762 ইন্টু 10⁻, সরি এইটুকু না, এটা না, এটা আসবে হলো এরকম 8.95 ইন্টু 10⁻⁻5 জুল। তোমরা এগুলো হিসাবটা করে দেখবা ঠিক আছে কিনা। আমি লিখতেছি, তোমরা একটু দেখে নিবা যে ঠিক আছে কিনা এগুলো। আচ্ছা, তাহলে এটা হলো কাজের মানটা, কি পরিমাণ শক্তির প্রয়োজন আমরা পেলাম। এখন বলছে পানির তাপমাত্রা কি পরিবর্তন হবে, সে আগের মতো করবো আমরা। হ্যাঁ, পরে দেখো পরেরটা, পানির তাপমাত্রা কি পরিবর্তন হবে।
তাহলে আমরা আগের মতো লিখব ডব্লিউ সমান সমান এইচ, এইচ সমান এইচ মানে কি এমএস, এমএস ডেল্টা থিটা সমান ডব্লিউ, তাহলে ডেল্টা থিটা বের করব ডব্লিউ বাই এমএস। তো তুমি আগের মতো এম বের করবা, এম কি 4/3 পাই আর কিউব ইন্টু রো, মানে ভি রো। আমি যেহেতু আগে করছি এখন লিখলাম না ভি রো। তাহলে আর এর মান আছে, রো কি পানির ঘনত্ব কত 1000, আর এম বের করব, এস এর মান কত 4200 জুল পার কেজি পার কেলভিন। এখানে এম এর মানটা আসবে হলো 4.1762 ইন্টু 10⁻⁻6 এত কেজি। আচ্ছা, এই মানগুলো যদি বসাও তাহলে ডেল্টা থিটার মান আসবে হচ্ছে 5.1 ইন্টু 10⁻³ এত কেলভিন বা ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে দেখো এখানে কি হলো, ক্ষেত্রফল আমরা বাড়ালাম, একটা ফুটাকে ব্যাঙ্গে 10 লক্ষটা ক্ষেত্রফল বাড়ালাম। তাহলে কি হবে, ক্ষেত্রফল কিভাবে বাড়বে, আমরা ধরে নিলাম বাইরে দিয়ে শক্তি পাবে না, তার ভিতরের শক্তি অভ্যন্তরীণ শক্তি, বড় ফোঁটাটা তার অভ্যন্তরীণ শক্তি ব্যয় করে সেই কাজটা সম্পাদন করবে, ফলে বড় ফোঁটার তাপমাত্রাটা কি হবে, কমে যাবে। অর্থাৎ এখানে এটুকু তাপমাত্রা কি হবে, হ্রাস পাবে, মতামতটা কি হবে, এত তাপমাত্রা হ্রাস পাবে। হ্যাঁ, মিলিয়ে নিব আনসার। তো আজকে এই পর্যন্তই ছিল। তোমরা কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টস করবে, আমি সেগুলো আনসার দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।